একটা রাতের ভুল, যার কথা সে নিজেও মনে করতে পারছে না। কিন্তু কয়েক সপ্তাহ পর সেই ভুলের প্রমাণ যখন তার সামনে এসে দাঁড়ায়, তখন তার পুরো পৃথিবীটাই যেন সরে যায়। এই সমস্যার একটা সমাধানও ছিল, কিন্তু ঠিক সেই সময় গোটার দেশ জুড়ে ঘোষণা হয়ে যায় লকডাউনের। যে কাজটা একদিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেটাই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। তাহলে শেষ পর্যন্ত সে কিভাবে এই সমস্যার সমাধান করবে, আর সেই এক রাতের ভুলের পেছনের সত্যটা কি ছিল, জানতে ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2026 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মুভি লকডাউনের কথা। তামিলনাড়ু, সময়টা রাত। অনিতার বান্ধবী স্বপ্না তাকে ড্রপ করতে এসেছে, কিন্তু কোনো একটি ভয়ের কারণে অনিতা নিজের বাড়িতে প্রবেশ করতে সাহস পাচ্ছে না। স্বপ্না তাকে যথাসম্ভব সাহায্য জোগানোর চেষ্টা করছে যে আমি তো আছি, যা কিছু হবে দেখা যাবে, তুই আগে বাড়িতে যা। অনিতার কথাতেও মনে হচ্ছে সে এমন এক সমস্যায় পড়েছে যে সমস্যার কথা সে কারোর সাথে শেয়ার পর্যন্ত করতে পারছে না। তবে কি সেই সমস্যা? অনিতার স্বপ্না কিভাবে সেই সমস্যার সমাধান করবে, জানতে আমাদের কয়েকদিন পিছে ফিরে যেতে হবে। নর্থ চেন্নাই 7 হিলস। আমাদের অনিতার তার পরিবারকে দেখানো হয়, যেখানে পরিবারে রয়েছে অনিতার বাবা, অনিতার মা, অনিতার ছোট বোন টুম্পা আর তার দাদি। এই 5 জন মিলে খুব সুখের সংসার। অনিতা ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরির খোঁজ করছে, এমনকি সে খুব আশাবাদী যে খুব শীঘ্রই কোনো একটি চাকরির ব্যবস্থা হয়ে যাবে। অন্যদিকে আমাদের জীবা নামে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দেখানো হয়, যে বিভিন্ন ডক্টরদের সাথে বা বিভিন্ন মেডিকেল শপে যোগাযোগ করে মেডিসিন বিক্রি করার চেষ্টা করে। অন্যদিকে অনিতা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু আশানুরূপ কোনো জায়গায় চাকরি পাচ্ছে না। তার জন্য তো আর চেষ্টা ছাড়া যাবে না, সে একের পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের অনিতার বাবা ঘনশ্যাম যেখানে চাকরি করে, ঠিক সেখানের একজন স্টাফকে দেখানো হয়, যার নাম মুরুগান। মুরুগানের মেয়েও কলেজে পড়াশোনা করে। আগামীকাল মুরুগানের মেয়ের কলেজের পরীক্ষা, কিন্তু এখনো পর্যন্ত কলেজের ফিস পরিশোধ করা হয়নি। তাই মুরুগানের মেয়ে এখন চিন্তা করছে যে হয়তো সে আগামীকাল পরীক্ষা দিতে পারবে না। এদিকে মুরুগান প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, টাকার জন্য চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনোভাবে জোগাড় করতে পারেনি। তবে মুরুগানের মেয়ে যখন চলে যাচ্ছিল, ঠিক তখনই মুরুগান যেখানে কাজ করে সেখানের মালিক মুরুগানের মেয়ের পরীক্ষার কথা জানতে পেরে তাকে 15,000 টাকা দিয়ে দ্রুত পরিশোধ করতে বলে, যাতে আগামীকাল সে পরীক্ষা দিতে পারে। মূলত এর পিছনেও বেশ কিছু কারণ আছে। এই ব্যক্তির নাম রাথোর। রাথোরের সন্তান বলতে একটি মেয়ে, সেও মেয়েকে পড়াশোনা করিয়েছে, কিছুদিনের মধ্যে ডক্টর হয়ে বের হবে। এই জন্যই সে অন্যের মেয়েকে পড়াশোনা করানোর জন্য উদ্বুদ্ধ করে, কারণ তার কথা যে সকল আত্মীয় স্বজনরা একসময় বলতো মেয়েদেরকে পড়াশোনা করাতে নেই, তারা কিছু করতে পারবে না, মেয়েকে ডক্টর বানিয়ে তাদের কথা সেই জবাব সে দিতে চায়। আর এই জন্যই তার মতো অন্য যারা আছে যে মেয়েদের পড়াশোনা করাতে চায়, তাদেরকে সে যথাসম্ভব উদ্বুদ্ধ করে, সাহায্য করে। তবে পরবর্তী দিনই রাথোরের স্ত্রী থানা থেকে কল করে দ্রুত তাকে থানায় যেতে বলে। রাথোর ঘনশ্যামকে নিয়ে দ্রুত থানায় গিয়ে দেখে তার মেয়ে স্থানীয় এক গুন্ডাকে ভালোবেসে বিয়ে করেছে, যেটা তারা কোনোভাবেই কল্পনা করতে পারছে না। বিয়ে তো করেছে তা ঠিক আছে, তারপর আবার রাথোরের মেয়ে নিরাপত্তা চেয়ে থানায় কমপ্লেন করেছে যে তার বাবা জানতে পারলে হয়তোবা তাদেরকে হত্যা করতে পারে। একমাত্র মেয়েকে এত কষ্ট করে বড় করেছে, পড়াশোনা করিয়েছে, শেষ পর্যন্ত এমন একটা কাজ করলো, এটা রাথোর আর তার স্ত্রী কোনোভাবে মেনে নিতে পারছে না। আবার বিয়ে করেছে এক গুন্ডাকে, সে এমনভাবে রাথোরের মেয়ের ব্রেন ওয়াশ করেছে, রাথোরের মেয়ে তাদের কথা শুনছেই না। এমনকি একসময় তো বাবা মাকে ফেলে সে চলেই যায়। যে মেয়েকে নিয়ে রাথোর এতদিন এত গর্ব করত, আজ সেই মেয়ে কিনা তার মান সম্মান সবকিছু ধূলিসাৎ করে দিয়ে তাদের সকল সম্পর্ক ছিন্ন করে চলে গেল। এই ঘটনার সাক্ষী হয়ে ঘনশ্যাম নিজের ঘরে গিয়ে তার স্ত্রী সুধাকেও বলছিল, আজ রাথোরের মেয়েটা এই কাজ করলো, আমাদের মেয়েরা যদি এমন কিছু করে আমি আর মুখ দেখাতে পারবো না, তাই তুমি ওদের উপর নজর রেখো। সুধা তখন ঘনশ্যামকে বোঝায়, আমাদের মেয়েদেরকে আমরা সেই শিক্ষা দিয়ে লালন পালন করেছি, ওরা কখনোই এমনটা করবে না। ঘরের বাইরে দাঁড়িয়ে অনিতাও সব কিছু শুনতে পাচ্ছে, আর বাবা মায়ের এমন দুশ্চিন্তা একদমই স্বাভাবিক। সিন চলে যায় পরবর্তী দিন। অনিতা একটি ইন্টারভিউ দিয়ে শেয়ার অটোতে বাড়িতে ফিরছিল, তখনই অনিতা তার মোবাইল চেক করে তার বান্ধবী মীরার একটি স্ট্যাটাস দেখে তাকে কল করে, কারণ মীরা একটি বড় কোম্পানিতে কাজ পেয়েছে। তাই অনিতা মীরাকে অনুরোধ করে, তোর ওখানে কোনো চাকরির ব্যবস্থা থাকলে আমাকে একটা ব্যবস্থা করে দিস। মীরা বলে, তুই এক কাজ কর, সন্ধ্যা আমার ফ্ল্যাটে চলে আয়, তারপর আমরা আলোচনা করব। এরপর অনিতা যখন অটো থেকে নেমে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই জিবা নামে সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অনিতাকে ফলো করে। মূলত জিবা বহুদিন যাবৎ অনিতাকে পছন্দ করে, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেনি। আবার অনিতাও এই বিষয়টা পছন্দ করে না। জিবার কথা তার পরিবার তার জন্য মেয়ে দেখছে, অনিতা যদি রাজি থাকে তাহলে জিবা তার পরিবারকে বলে তার বাড়িতে কথা বলতে পাঠাবে, কিন্তু অনিতার কথা তার উপর অনেক জিম্মাদারি, এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছে না। আর জিবাও যেন তাকে কোনোভাবে ফলো না করে,
তাই জিবার প্রেমের প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করে অনিতা বাড়িতে চলে যায়। এরপর বিকেল হতেই অনিতা ভাড়ার জন্য তার মায়ের থেকে 200 টাকা নিয়ে মীরার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যাওয়ার সময় স্বপ্নাকে কল করে জিবার বিষয়টি জানায়। তবে এরপর মীরা অনিতাকে নিয়ে বিচের পাড়ের একটি পার্টিতে নিয়ে যায়, যেখানে অসংখ্য ছেলে মেয়ে ড্রিঙ্ক করছে, ডান্স করছে। অনিতা এই পরিবেশে একদমই নতুন, সে কখনোই এরকম কোনো পার্টিতে আসেনি, যে জন্য অনিতা মীরাকে পার্টিতে রেখে বিচের পাড়ে বসেছিল। এর মধ্যে স্বপ্না কল করলে অনিতা স্বপ্নাকেও জানায় যে মীরার কাছে গেলে মীরা কারোর সাথে ইন্ট্রোডিউস করাবে বলে অনিতাকে পার্টিতে নিয়ে এসেছে। অনিতা স্বপ্নাকে এখানে পার্টির সব কিছুই বলে, যে এমন পরিবেশে আমি কখনোই আসিনি, সবসময় ফিল্মেই দেখেছি, আজ বাস্তবে দেখলাম, এটা তো আলাদা একটা দুনিয়া। মীরা একবার ওর বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিলে এরপর আমি চলে যাব। স্বপ্নার কথা সে কি, তুই মাত্রই বললি যে এমন পরিবেশে কখনো আসিসনি, আলাদাই দুনিয়া, তুইও ওদের সাথে এনজয় করে আয়। অনিতার কথা সেটা কি আর সম্ভব? দেরি হলে মা অনেক বকবে। স্বপ্না বলে, তুই এক কাজ কর, আমি যেটা বলছি তাই শোন। তোর মাকে বল যে আমার ভাইয়ের পার্টি দেখতে আমার পরিবারের সবাই ট্রিটে গেছে, আমি বাড়িতে একা, এই জন্য তুই আজ রাতটা আমার সাথে থাকবি। অনিতার কথা মা তো আমার কথা মানবে না। স্বপ্না তখন অনিতার মা সুধাকে কল করে কনফারেন্স কলের মাধ্যমে মা মেয়ের কথাও বলিয়ে দেয়। স্বপ্না সুধাকে অনুরোধ করে। সুধা মনে করে স্বপ্না যেহেতু একা, সেই জন্য অনিতাকে রাতটা থেকে যেতে বলে, তবে সকাল হতে দ্রুত বাড়িতে ফিরে যেতে বলে, যে জন্য অনিতা পার্টিটি এনজয় করার একটা সুযোগ পায়। এরপর অনিতা মীরার সঙ্গে গিয়ে দেখা করে। মীরা তখন তার অফিসের বস অবিনাশের সঙ্গে দেখা করিয়ে দেয়। আর এরপর তারা কথায় কথায় আড্ডা দিতে দিতে একসময় অনিতাকে ওয়াইন খেতে বাধ্য করে। যদিও অনিতা কখনোই ওয়াইন খায়নি, তারপর ওদের সাথে বাধ্য হয়ে তাকে ওয়াইন খেতে হয়। এদিকে আমরা জিবাকেও দেখতে পাই। জিবা এবং তার বন্ধুরা মিলে একই পার্টিতে ছিল, তারা অনিতাকে দূর থেকে লক্ষ্য করছে। অনিতাও যেহেতু কখনো ড্রিঙ্ক করেনি, তাই অল্প কিছুটা ড্রিঙ্ক করার পরই সে একদম মাতাল হয়ে যায়, অন্যদের সঙ্গে ডান্স করতে শুরু করে। এমনকি এক পর্যায়ে তো অনিতা সেন্স হারিয়ে ফেলে, যে জন্য অবিনাশ, মীরা সবাই মিলে অনিতাকে ভিতরে রুমের মধ্যে নিয়ে শুয়ে দেয়। কিন্তু তারা যখন অনিতাকে রুমের মধ্যে রেখে বের হয়ে যাচ্ছিল, তারা অসতর্কতা বশত দরজাটি বন্ধ না করেই চলে যায়। আর এর পরবর্তী দিন অনিতার জ্ঞান ফেরা মাত্রই অনিতা দ্রুত একটি অটো নিয়ে বাড়িতে ফিরে যায়। ভাগ্যিস অনিতার মা শোভা এখনো পর্যন্ত কিচ্ছু বুঝতে পারেনি, অনিতাও একদম স্বাভাবিক আচরণ করছে। অনিতা বাড়িতে ফিরে দেখে টিভিতে কোভিডের বিষয়ে নিউজ করছে, যে চায়না থেকে ফেরত এক স্টুডেন্টকে টেস্ট করে কোভিড পজিটিভ পাওয়া গেছে। গত রাতে যেহেতু অনিতা ড্রিঙ্ক করেছিল, তাই ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়ে। আর এর মধ্যেই অবিনাশ কল করে জানায় তার কোম্পানিতে একটা ভ্যাকেন্সি আছে, মাসে 40,000 টাকা বেতন। অনিতা ইচ্ছা করলে যে কোনো সময় সেখানে জয়েন করতে পারবে। জবের কথা শুনে অনিতা তো মহাখুশি। সে বাড়ির সবাইকে জানায়। অনিতার সঙ্গে তার বাড়ির সবাইও খুশি, কারণ এতদিনে অনিতা একটি চাকরি পেল। তাই চাকরির খুশির খবর দিতে ঘনশ্যাম অনিতাদের নিয়ে রাথোরদের বাড়িতে যায়, যেখানে রাথোর মেঝেতে শুয়ে আছে। মেয়ে চলে যাওয়ার পর থেকে রাথোররা পুরোপুরি ভেঙে পড়েছে। অনিতার চাকরির কথা জানতে পেরে রাথোর অনিতাকে বোঝায়, তুমি যখন ছোট ছিলে তখন থেকে তোমার বাবা তোমাকে বড় করতে অনেক পরিশ্রম করেছে, দয়া করে আমার মেয়ের মতো বাবা মায়ের নাক কাটিও না। কথার মধ্যে অনিতা বারবার কাশছিল। এদিকে আবার কোভিডের সংক্রমণ হচ্ছে, তাই রাথোর অনিতাকে হসপিটালে গিয়ে টেস্ট করাতে বলে। অনিতাও হসপিটালে চলে যায়। অনিতা প্রথমে ডক্টরকে তার সমস্যার কথা খুলে বলে, আবার ডক্টর অনিতার কাছে তার লাস্ট পিরিয়ডের কথা জানতে চায়। সবকিছু শোনার পর ডক্টর অনিতার প্রেগনেন্সি টেস্ট করাতে বলে, যে জন্য অনিতা রাগ করে তার ছোট বোনকে নিয়ে চলে যায়। কারণ অনিতা তো জানে যে তার প্রেগনেন্সি টেস্ট করানোর কোনো প্রয়োজনই নেই, কিন্তু তারপর অনিতার মনের মধ্যে কেমন যেন একটা সন্দেহ তৈরি হয়ে যায়। ডক্টর কেন তাকে প্রেগনেন্সি টেস্ট করতে বলল? আবার গত পিরিয়ডও হয়েছে অনেক আগে, স্বাভাবিকভাবে এই মান্থে পিরিয়ড হয়ে যাওয়ার কথা, সেটাও ডিলে হচ্ছে, যেটা কখনোই হয় না। তাই অনিতা বাড়িতে ফিরে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছিল যে কেন এগুলো হতে পারে। কিন্তু তারপরও অনিতা তার মনের সন্দেহ দূর করতে রাতের বেলা বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে প্রেগনেন্সি কিট দিয়ে তার প্রেগনেন্সি টেস্ট করে। আর এখানেই সব থেকে বড় ঝটকাটা খায়, কারণ সে এখন প্রেগনেন্ট। কিন্তু এটা কিভাবে সম্ভব? অনিতার জানা মতে সে কারোর সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপে যায়নি, তাহলে সে কিভাবে প্রেগনেন্ট হলো? তারপর অনিতা ধারণা করছিল প্রেগনেন্সি কিটে হয়তো বা কোনো ঝামেলা হতে পারে, যে জন্য পরবর্তী দিন হসপিটালে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করায়। আর এখানেও জানা যায় সে 10 উইক্সের প্রেগনেন্ট। অনিতা বুঝতে পারছে না এখন সে কি করবে, কাকে বলবে, কিভাবে সমাধান করবে, কিভাবে বা এগুলো হলো। তাই অনিতা স্বপ্নার সঙ্গে দেখা করে স্বপ্নাকে সবকিছু খুলে বলে। স্বপ্না তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যেটা কিভাবে হয়েছে। স্বপ্না ধারণা করছিল অনিতার হয়তো বা কারোর সাথে রিলেশনশিপ ছিল, কারোর সাথে ফিজিক্যাল করেছে, নয়তো কিভাবে সম্ভব। কিন্তু অনিতা স্বপ্নাকে খুলে বলে যে আসলে এমন কিছুই হয়নি। অনিতা ধারণা করছে মীরার সাথে যে রাতে পার্টিতে গিয়েছিল ওই রাতে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, সেখানে হয়তো বা কেউ কিছু করেছে। আবার ওই রাতে সেখানে সে জিবাকেও দেখেছে। অনিতার ধারণা জিবা হয়তো বা তার উপর প্রতিশোধ নিতে তার সাথে কিছু করতে পারে, নয়তো সে প্রেগনেন্ট কি করে হলো।
আবার ওই রিসোর্টে ওই দিন 300-র উপর মানুষ ছিল। কে এই কাজটি করেছে কিভাবে তারা এখন আইডেন্টিফাই করবে? কিন্তু আইডেন্টিফাই করার আগে তাদের আগে এই প্রেগনেন্সির সমাধান করতে হবে। তাই অনিতা আর মীরা অনিতা আগে যে ডক্টরের কাছে গিয়েছিল তার সঙ্গে দেখা করে এবং তাকে অনিতার অ্যাবর্শন করিয়ে দেওয়ার অনুরোধ করে। কিন্তু ডক্টর এতে রাজি হচ্ছিল না। ডক্টরের কথা, তোমরা অবৈধ মেলামেশা করবে আর এসে বলবে অ্যাবর্শন করাতে হবে, আমি এটা করাতে পারবো না। আর যদি করাতেই হয় তোমার বাবা মাকে লাগবে, নয়তো এটা সম্ভব নয়। অনিতা এবং স্বপ্না ডক্টরের পায়ে পর্যন্ত ধরে, কিন্তু কোনোভাবেই ডক্টর তাদের অ্যাবর্শন করতে রাজি হচ্ছে না। তবে এখান থেকে তারা জানতে পারে বাজারে কোনো এক ট্যাবলেট আছে, সেটা খেলে এমনিতে অ্যাবর্শন হয়ে যায়। যে জন্য অনিতারা নিকটস্থ একটি মেডিকেল শপে যায় এবং সেখানে গিয়ে তাকে অনুরোধ করে ওই ট্যাবলেটটি দিতে। কিন্তু দোকানদারের কথা, তোমরা কি মজা পেয়েছো? এটা কি এতই সোজা? এই ট্যাবলেটের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রেসক্রিপশন ব্যতীত ওই মেডিসিন আমি দিতে পারবো না। তোমাদেরকে ওই মেডিসিন দিয়ে আমি জেল খাটবো, আর ওই মেডিসিন সচরাচর পাওয়া যায় না, সেটা ম্যানেজ করে দিতে হয়। অনিতারা অনেক অনুরোধ করার পরও মেডিকেল শপের ওনার কোনোভাবেই ওই মেডিসিন দিতে রাজি হচ্ছে না। যে জন্য অনিতারা প্রেসক্রিপশন আনতে অন্য একজন ডক্টরের সঙ্গে দেখা করে, তাকেও সমস্যার কথা খুলে বলে ওই মেডিসিনটি প্রেসক্রাইব করে দিতে অনুরোধ করে। কিন্তু ওই ডক্টর কোনোভাবে রিস্ক নিতে যাচ্ছে না। অভিভাবক ব্যতীত কোনোভাবেই ওই মেডিসিন সে প্রেসক্রাইব করবে না। যে জন্য অনিতার স্বপ্নাকে ফিরে আসতে হয়। আর ওই রাতেই মূলত স্বপ্না অনিতাকে তার বাড়ির বাইরে ড্রপ করে দিচ্ছিল। অনিতাও বাড়িতে যেতে ভয় পাচ্ছিল যে বাড়িতে গিয়ে সে কি করবে, যদি পরিবার জানতে পারে তাহলে কি হবে। স্বপ্না তখনও তাকে সাহস দিয়ে যাচ্ছে, তোর এত চিন্তা করতে হবে না, তুই বাড়িতে যা, স্বাভাবিক থাক, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। এই ভরসাতে ওই রাতে অনিতা বাড়িতে ফিরে এসেছিল, যেটা আমরা মুভির প্রথম দৃশ্যে দেখেছিলাম। এদিকে কোভিডের জন্য সরকার 2 দিনের লকডাউন ঘোষণা করে। অনিতা ভেবেছিল 2 দিন পর হয়তো বা কোনো একটি ব্যবস্থা হয়ে যাবে। এর মধ্যে রাতের বেলা তার জ্বর হয়, সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে নিয়ে অনেক চিন্তিত। তবে কোনোভাবে 2 দিন কেটে যায়। অনিতা যখন ভেবেছিল এখন হয়তো বা বাইরে গিয়ে কোনো ব্যবস্থা করা যাবে, ঠিক তখনই টিভিতে নিউজে বলছে সরকার লকডাউন 2 দিন নয়, সরকারি লকডাউন আরও 21 দিন পর্যন্ত এক্সটেন্ড করেছে। এখন অনিতার কি হবে? অনিতা দ্রুত স্বপ্নাকে কল করে। স্বপ্নাও নিরুপায়। পুরো দেশে একযোগে লকডাউন ঘোষণা করা হয়েছে। বাজার ঘাট, দোকান, পাড়া মহল্লার জনসমাগম, পাবলিক ট্রান্সপোর্ট কোনো কিছুই অ্যাভেলেবেল থাকবে না। তাহলে অনিতা এখন কিভাবে সেই মেডিসিন জোগাড় করবে, কিভাবে তার সমস্যার সমাধান করবে? এগুলো ভাবতে ভাবতে অনিতার সময় কাটছে। তবে বাইরে যেহেতু যেতে পারছে না, এই ফাঁকে অনিতা নিজের মোবাইল ফোনের মধ্যে সব কিছু রিসার্চ করতে শুরু করে। আর এর মধ্যে একসময় অনিতার ছোট বোন টুম্পা অনিতার ফোন টিপতে শুরু করে। যে জন্য অনিতা দেখতে পেয়ে যখন তার কাছ থেকে ফোন কিনে নেওয়ার চেষ্টা করে, রাগের বশে টুম্পাকে একটি চড় মেরে বসে। আর এই বিষয় নিয়ে সুধা এসে তাকে অনেক বকাবকি করে। অনিতার কথা, আমার অফিসের অনেক গুরুত্বপূর্ণ ফাইল আছে, ডিলিট হতে পারত। সুধার কথাও ছোট মেয়ে নয় যে তোমার ফাইল ডিলিট করে ফেলবে। আর সাধারণ এই বিষয় নিয়ে ওকে মারধর করার কোনো মানেই হয় না। আর ইদানিং আমি লক্ষ্য করছি তুমি শুধু মোবাইল ফোনের মধ্যে ব্যস্ত হয়ে থাকো, অন্যমনস্ক থাকো। মোট কথা, অনিতার হঠাৎ করে আচরণগত যে পরিবর্তন তৈরি হয়েছে সেটা সুধা ভালো করে লক্ষ্য করেছে। আর এটা মারাই সব থেকে বেশি করতে পারে। অনিতা যেহেতু প্রেগনেন্ট, আগের থেকে ক্ষুধা বেড়েছে, আবার খাবার খেলে বমিও পর্যন্ত হচ্ছে, ধীরে ধীরে পেট বড় হচ্ছে। অনিতার কতক্ষণ এই সব কিছু লুকিয়ে রাখতে পারবে? তারপরও পরিবার থেকে লুকিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে, কারণ তার একটাই লক্ষ্য, 21 দিন পর যখন লকডাউন উঠে যাবে তখন হয়তো বা এর একটা সমাধান সে করতে পারবে। দেখতে দেখতে 21 দিন পার হয়ে যায়। এরপর অনিতা এবং স্বপ্না সে মেডিকেল শপের ওই লোকটার সঙ্গে দেখা করে। প্রথমে সে নিষেধ করলেও অনিতা তার সকল সমস্যার কথা খুলে বলার পর লোকটা একজন ডক্টরের নম্বর দেয়, যে তার কাছে গেলে সমাধান পাওয়া যাবে, সে ওই মেডিসিন দিতে পারবে। যে জন্য স্বপ্নারা ওই ডক্টরের সাথে পর্যন্ত দেখা করে। যতক্ষণ অনিতারা ডক্টরের কাছে পৌঁছেছে, এর মধ্যে অনিতার 3.5 মাসের প্রেগনেন্ট। আর এই 3.5 মাসের কথা শুনেই ডক্টর বলে এখন তোমাকে মেডিসিন দেওয়াটা রিস্কি হয়ে যাবে, এখন সার্জারি করা প্রয়োজন। এই জন্য ডক্টর 30,000 টাকা দাবি করে। অনিতাদের কথা, এত টাকা আমরা কোথায় পাবো? কিন্তু ডক্টর তো এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে। অনিতাদেরও আর কোনো রাস্তা নেই, তাই ডক্টর থেকে সময় নিয়ে নিজেদের মতো করে নিজেদের পরিচিত যে যেখানে আছে বন্ধু আত্মীয় স্বজন সবার থেকে টাকা ধার নেওয়ার চেষ্টা করে। অনিতার কাছে মাত্র 5,000 টাকা ছিল। স্বপ্নাও নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছে। আর এভাবে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তারা মাত্র 15,000 টাকা অ্যারেঞ্জ করতে পারে। এর মধ্যে অনিতার দাদিও বুঝতে পারে যে অনিতার টাকার প্রয়োজন। অনিতা তাকেও মিথ্যা বলে যে তার এক বান্ধবী অসুস্থ, এই মুহূর্তে তাকে কিছু দিতে পারলে হয়তো বা ভালো হবে। তাই অনিতার দাদি যে একটি মোবাইল ফোন কেনার জন্য টাকা জমিয়ে রেখেছিল, সেই জমানো 5,000 টাকা অনিতাকে দিয়ে দেয়। আর এরপর অনিতার স্বপ্নাকে নিয়ে ওই 20,000 টাকা নিয়ে ডক্টরের সঙ্গে দেখা করে। কিন্তু ডক্টরের কথা, আমার পুরো 30,000 টাকা একসঙ্গে লাগবে, 20,000 টাকা হবে না, 10,000 টাকা যেদিন অ্যারেঞ্জ করতে পারবে সেদিন আসবে। তবে ওই 20,000 টাকাও সে ডিপোজিট হিসেবে রেখে দেয়।
স্বপ্নার কথা দেয় যে আমরা খুব শীঘ্রই ওই টাকাটা অ্যারেঞ্জ করে নিয়ে আসব। এদিকে অনিতা বারবার বের হচ্ছে, ফোনে কথা বলছে, রাতে রাতে ফিরছে। এই সব কিছু অনিতার মা সুধা ভালো করে অবজার্ভ করছে। তার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হচ্ছে। অনিতাও বুঝতে পারছিল না এখন টাকাটা কোথা থেকে অ্যারেঞ্জ করবে। তাই অনিতা অবিনাশকে কল করে তার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেমের কথা বলে। অবিনাশ তখন 10,000 টাকা দিতে রাজি হয়। এদিকে অনিতা যে অবিনাশের সঙ্গে কথা বলে টাকা চাইছে, অনিতার ছোট বোন টুম্পাও সব জেনে গেছে, কিন্তু টুম্পা এখনো পর্যন্ত মুখ খুলছে না। পরবর্তী দিন অনিতা এটিএম থেকে ওই টাকাটা তুলেই স্বপ্নাকে নিয়ে ওই ডক্টরের কাছে যায়। আর সেখানে গিয়ে বড় ধাক্কাটা খায়, কারণ তারা জানতে পারে ওই ডক্টরেরই করোনা হয়েছে। তাকে এখন কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। 10 দিনের আগে তার সঙ্গে দেখা করা সম্ভব নয়। এদিকে তাকে কল করেও পাওয়া যাচ্ছে না। আবার তার কাছে 20,000 টাকাও রয়েছে। এখন অনিতারা কি করবে এই ভেবে ভেবে দুজন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ওই ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট ছিল তার সঙ্গে দেখা হয়ে যায়। সে জানায় ডক্টর কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আর ওই টাকার কথা ভুলে যান। তবে এই সুযোগে ওই ব্যক্তি জানায় যে আমি ওই মেডিসিনের নাম জানি। ডক্টর তো শুধুমাত্র প্রেসক্রাইব করে, কাজ তো আমাদেরই করতে হয়। আপনারা চাইলে ওই মেডিসিন আমি জোগাড় করে দিতে পারবো, তবে বাকি 10,000 টাকা আমাকে দিতে হবে। প্রথমে অবশ্য স্বপ্না রাজি হচ্ছিল না, কিন্তু অনিতা চিন্তা করে দেখে যে ওই ডক্টর কবে আসবে ততদিন পর্যন্ত অপেক্ষা না করে যদি এভাবে সমাধান হয়ে যায় তাতে ক্ষতি কী। তাই তারা ওই 10,000 টাকা এই ব্যক্তিকে দিয়ে দেয়। আর সেও তাদেরকে সন্ধ্যাবেলায় একটি জায়গার কথা বলে যে সেখানে সে আমাকে কল করলে আমি মেডিসিন নিয়ে আসবো। তাই অনিতা তাকে 10,000 টাকা দিয়ে দেয়। এদিকে অনিতা রাতে বাড়ি ফিরছে, বান্ধবীদের কথা বলে বাড়ি থেকে বের হচ্ছে। সুধা তো আগে থেকে সন্দেহ করছিল, তাই সুধা এবার ঘনশ্যামের সঙ্গেও বিষয়টি শেয়ার করে, যা আমার কেন যেন সন্দেহ হচ্ছে। কিন্তু ঘনশ্যাম তখনও সুধাকে বোঝাচ্ছে যে হয়তোবা কোনো কাজ থাকতে পারে। তারা বিষয়টি এখনও গুরুত্ব সহকারে নিচ্ছে না। কথা মতো স্বপ্নার সন্ধ্যাবেলায় সেই ঠিকানায় যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে ওই ব্যক্তি তাদেরকে ধোঁকা দিয়েছে। সে যে এলাকার কথা বলেছে এই এলাকাতে এই নামে কেউ বসবাসই করে না। তবে সেখান থেকে ফেরার সময় সেই জিবার সঙ্গে দেখা হয়। অনিতারা মনে করে জিবা হয়তোবা এখনও পর্যন্ত অনিতাকে ফলো করছে, তাই জিবার সঙ্গে তারা একটু দুর্ব্যবহার করে সেখান থেকে চলে আসে। এতক্ষণ পর্যন্ত তারা যে সকল চেষ্টাই করেছে সবই বৃথা গেল। তাই স্বপ্ন একসময় অনিতাকে বলছিল তোর মায়ের কাছে সবকিছু খুলে বলা উচিত। অনিতার কথা কি বলবো, বান্ধবীর সঙ্গে পার্টিতে গিয়ে মদ খেয়ে অজ্ঞান হয়েছিলাম, সেখান থেকে প্রেগনেন্ট হয়েছি, আর এখন আমার 3.5 মাসের প্রেগনেন্সি। এগুলো বলাটা এত প্র্যাকটিক্যাল নয়। এদিকে সুধা বারবার কল করে অনিতাকে বাড়িতে যেতে বলছিল, তাই অনিতা বাড়িতে ফিরে যায়। আর ফেরা মাত্রই সুধা জানতে চায় কোথায় গিয়েছিলে, কারণ সুধা স্বপ্নার মায়ের কাছে কল করে জানতে পেরেছে স্বপ্না এবং অনিতা দুজনই বাইরে। সুধার কথা তুই ইদানিং কোথায় যাচ্ছিস কি করছিস আমি কিছুই জানি না, এই বিষয় নিয়ে সুধা এবং অনিতার মধ্যে একসময় খুব তর্ক সৃষ্টি হয়। আর রাগের বশে সুধা অনিতাকে মারতে পর্যন্ত শুরু করলে ঘনশ্যামরা এসে সুধাকে বাধা দেয়। অনিতার সমস্যার কথা শুধুমাত্র অনিতাই বুঝতে পারছে, আর সুধার সন্দেহটা সুধার কাছে একদমই যৌক্তিক। কিন্তু অনিতার কি করবে, কিভাবে প্রেগনেন্ট হলো সেটাও জানে না। মেডিকেল সবে প্রেসক্রিপশন চাচ্ছে, ডক্টরের কাছে গেলে তারা প্রেসক্রাইব করছে না, আবার যেখানে সাহায্য চাইছে সেখান থেকে ধোঁকা খাচ্ছে। অনিতার কোনো রাস্তা না পেয়ে শেষ পর্যন্ত আত্মহনন করার চেষ্টা পর্যন্ত করে। তবে শব্দ পেয়ে টুম্পা ঘরে গিয়ে দেখে ফেলায়, সময় মতো তারা অনিতাকে বাঁচাতে পারে। আর এই ঘটনার কারণে অনিতার পরিবার সহ আশেপাশের মানুষজন ভাবছিল অনিতার হয়তো বা কারোর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে, আর এই বিষয় নিয়ে হয়তো বা অনিতা এমনটা করার চেষ্টা করছে। তাই পরবর্তী দিন ঘনশ্যাম নিজে অনিতার কাছে জানতে চায় যে তোর কি কারোর সাথে সম্পর্ক আছে, থাকলে আমাদেরকে বল, তোর সমস্যার কথা খুলে বল। কিন্তু অনিতা তো এই সমস্যার কথা খুলে বলতে পারছে না। তাই অনিতা তার বাবাকে কথা দেয় যে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি আর এমনটা কখনোই করব না। তারপর অনিতার আশা এখনও শেষ হয়ে যায়নি। অনিতা এখনও সেই সমস্যার সমাধান করছে। তবে তখনই সামনে আসে আরও বড় এক সমস্যা। অনিতারা যে বিল্ডিংয়ে থাকতো সেই বিল্ডিংয়ের কোনো এক ব্যক্তির করোনা ধরা পড়ে, তাকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। আর পুরো বাড়িটি 10 দিনের জন্য কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়, যে জন্য এই বাড়ি থেকে 10 দিনের মধ্যে কেউ বের হতে পারবে না। আবার অনিতা যা আত্মহনন করার চেষ্টা করেছিল সেটা জানা মাত্র স্বপ্না অনিতার সঙ্গে দেখা করতে আসে। বাড়ির মধ্যে ঢুকতে না পারলেও ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্বপ্না অনিতাকে বলছিল যে কেন তুই এটা করতে যাচ্ছিলি, মারা গেলে পোস্টমর্টমে যখন এটা উঠে আসতো তখন কি করতি, তোর বাবা মা তো জেনেই যেত, ভুল করেও এমনটা করার চেষ্টা করবি না, আমি তো আছি, আমি একটা ব্যবস্থা করবই। এরপর দিন কাটতে থাকে, অনিতার পেটও বড় হচ্ছে। অনিতার কতক্ষণ এটা লুকিয়ে রাখতে পারবে। আবার এর মধ্যে হঠাৎ করে খবর আসে রাথোরা তার স্ত্রী মেয়ের এই অপমান সহ্য করতে না পেরে নিজেদের জীবন দিয়ে দিয়েছে। এটা জানার পর অনিতা আরও বেশি ভেঙে পড়ে। তার পরিবার যদি জানতে পারে তখন তারাও কি একই কাজ করবে? অনিতা এখন কি করবে? না পারছে নিজের জীবন শেষ করতে, না পারছে কোনোভাবে সমাধান করতে। অনিতারা শুধুমাত্র ওই ডক্টরের সুস্থতার জন্য অপেক্ষা করছিল, কারণ তাকে তো টাকা দিয়ে রেখেছে। তবে এর মধ্যে এক সকালে স্বপ্না কল করে জানায়
তারা যে ডক্টরকে টাকা দিয়েছিল করোনার কারণে সে মারা গেছে। স্বপ্নার তার স্ত্রীর সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওই টাকার বিষয়ে সে কিছু জানে না। না পেল চিকিৎসা, না পেল টাকা, সব কিছুই গেল। এইভাবে দেখতে দেখতে 10 দিন কেটে যায়। অনিতাদের বাড়ির সামনে থেকে ব্যারিকেডও সরানো হয়। আর এরপরই স্বপ্না অনিতাকে নিয়ে মেডিকেল শপের সেই লোকটার সঙ্গে আবার দেখা করে। সে তো একরকম ভেবেই ছিল যে অনিতাদের সমস্যার সমাধান হয়ে গেছে, কারণ তখন তো অনিতার 3.5 মাস ছিল। আরও 1 মাস কেটে গেছে, এখন 4.5 মাস। এখন তো আর মেডিসিনে কাজ হবে না, এখন সার্জারি অবশ্যই করাতে হবে। অনিতা তার পায়ে পর্যন্ত পড়ে, তাকে অনেক অনুরোধ করে। শেষ পর্যন্ত ওই লোকটা এক ব্যক্তিকে কল করে এবং পুরো সমস্যার কথা খুলে বলে। সে অনিতাদের ওই নম্বরটিও দেয় যে তোমরা ওর সাথে দেখা করো, সে একটা ব্যবস্থা করবে। তবে তার কাছে ভুলেও বলবে না তোমার 4.5 মাস, বলবে 3.5 মাস চলছে। তো কথা মতো অনিতারা ওই নম্বরে কল করে তার দেওয়ার লোকেশন মতো দেখা করতে গেলে দেখতে পায় এ তো অন্য কেউ নয়, জিবা। মানে ওই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সে বিভিন্ন জায়গায় ঘুরে এই সকল কিছুই করে বেড়ায়। কিন্তু অনিতা তো কোনোভাবেই তার সঙ্গে দেখা করতে পারছে না। আবার তাদের কাছে আর কোনো রাস্তাও নেই, যে জন্য মীরা একটি হেলমেট পরে মুখে মাস্ক লাগিয়ে শেষ পর্যন্ত জিবার সঙ্গে দেখা করে। এবং যখন বান্ধবীর কথা বলে যে মাত্র 3 মাস, জিবা তখন তার কাছে 75,000 টাকা দাবি করে। অবশ্য পরবর্তীতে অনেক বার্গেন করে 50,000 টাকা রাজি করানো যায়, কিন্তু এত টাকাও বা এখন কিভাবে তারা অ্যারেঞ্জ করবে। অনিতা তার কিছু বান্ধবীকে কল করে এবং কয়েকজন তাকে সাহায্য করতে রাজিও হয়। তারপর তার অনেক টাকার প্রয়োজন, যে জন্য অনিতা আর কোনো রাস্তা না পেয়ে বাড়ির সবার গোপনে ঘর থেকে সোনার একজোড়া বালা নিয়ে গোপনে বন্ধক রেখে দেয়। অবশ্য অনিতা যখন ওই ব্যক্তির কাছে বন্ধক রাখছিল তখন এক প্রতিবেশী বিষয়টি দেখে ফেলে। এরপর অনিতা পুরো 50,000 টাকা জোগাড় করে জিবার বলা সেই ডক্টরের কাছে যায়। কিন্তু সে যখন অনিতার আল্ট্রাসোনোগ্রাফি করে তখন সে স্পষ্টই বুঝতে পারে যে অনিতার তো 5 মাস চলছে। অনিতারা তো মিথ্যা বলেছে, সে কোনোভাবেই আর এটা করতে চাচ্ছে না, তাই একরকম অনিতাদের নিষেধই করে দেয়। আর এরপর জিবাকে কল করলে জিবা বলে তুই আরও বেশি চার্জ কর, সমস্যা কি। তখন সে 1 লক্ষ টাকা দাবি করে। অনিতারা তখনও পর্যন্ত তাকে যথাসম্ভব অনুরোধ করছে যে দয়া করে আমাদের সাহায্য করুন। আর এই বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে স্বপ্নার সঙ্গে ডক্টরের কথা কাটাকাটি শুরু হয়, যে জন্য সে কোনোভাবেই আর টাকা দিলেও অনিতার অ্যাবর্শন করাতে চাচ্ছিল না। আবার এর মধ্যে অনিতার বাবাও কল করে জানায় তোর এত কোথায় টাকার প্রয়োজন ছিল যে শেষ পর্যন্ত বাড়ির সবার গোপনে স্বর্ণের গহনা বন্ধক রাখতে হলো। অনিতা স্পষ্টই বুঝতে পারছে তার পরিবার অনেক কিছু জেনে গেছে, আর এত কিছুর পর সে যদি তার সমস্যার সমাধান করতে না পারে তাহলে আর পরিবারের সামনে মুখ দেখাতে পারবে না। তাই স্বপ্নার সঙ্গে ডক্টরের কথা কাটাকাটি হলেও অনিতা স্বপ্নাকে সরিয়ে দিয়ে ডক্টরকে নিজের মতো করে অনুরোধ করে যে দয়া করুন, আমাকে সাহায্য করুন। অনেক অনুরোধের পর শেষমেশ ডক্টর অনিতাকে সাহায্য করতে রাজি হয়। এমনকি মেডিসিনের মাধ্যমে সফলভাবে অনিতার অ্যাবর্শন করানো হয়। সব কিছু শেষ হলে আমরা জানতে পারি যে আসলে এই ব্যক্তি কোনো ডক্টরই নয়, এখানে একজন বড় ডক্টর আছে, সে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তার অনুপস্থিতিতে জিবারা এই সকল সিন্ডিকেট করেই নিজেরা টাকা ইনকাম করে, আর এখান থেকে 10,000 টাকা জিবাকেও দিতে হবে। যাই হোক, অনিতারা তো আর এই সব কিছু জানে না। অ্যাবর্শন হয়ে গেলে অনিতারা সেখান থেকে চলে যায়। আর এই কয়েক ঘন্টা পর অনিতারা তখনও পর্যন্ত বাড়িতে পৌঁছায়নি। হঠাৎ করে অনিতা অসুস্থ হয়ে বসে পড়ে। অনিতা তখন প্রচণ্ড কান্না করছিল। স্বপ্না অনিতার কাছে জানতে চায় তোর কি হয়েছে। অনিতা তখন এমন একটা কথা বলে যেটা আসলে স্বপ্না আর সহ্য করতে পারছিল না। আর এখানে আমরা জানতে পারি শুধুমাত্র অনিতার টাকা বা অনিতার অনুরোধের ডক্টর মানে ওই কম্পাউন্ডার তার অ্যাবর্শন করায়নি। সে অনিতাকে একটি শর্ত দিয়েছিল, যদি অনিতা তার সঙ্গে ফিজিক্যাল করে তবেই সে এটা করবে। অনিতার আর কোনো রাস্তাও ছিল না, তাই শেষ পর্যন্ত অনিতাকে তার এই প্রস্তাবে রাজি হতে হয়। আর নিজের সম্ভ্রমের বিনিময়ে শেষ পর্যন্ত অনিতা তার সার্জারি করিয়েছে। এটা শোনার পর স্বপ্না জুতা খুলে ক্লিনিকের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তাতে আর কি লাভ, যা হারিয়েছে তা তো হারিয়েই গেছে। এর ভিতর দিয়েই মূলত অনিতা তার সমস্যার সমাধান করে। মানে অনিতা তার সমস্যা নিয়ে যেখানে গিয়েছে সেখানেই তারা তার লাভ খুঁজেছে। তারা অনিতার এই সমস্যাকে ব্যবহার করে নিজেদের ফায়দা ওঠার চেষ্টা করেছে। তবে এখানে অনিতার সবথেকে বড় ভুল কোনটি জানেন? নিজের পরিবারকে না জানানো। আমাদের সবথেকে বড় ভুলটা হয় এখানেই। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন পরিবার বকবে বলে পরিবারকে না জানিয়ে বন্ধু বান্ধবের কাছে যাই, এটা সেটা করি, তখনই আমাদের ভুলগুলো হয়। আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, অনেক অন্যায় করে ফেলি। কিন্তু শুরুতেই যদি পরিবারকে জানাই, পরিবার হয়তো বকবে, মারবে, কিন্তু আশেপাশের মানুষ জানার আগেই তারাই কিন্তু সব সমস্যার সমাধান করবে। তো এটাই ছিল মূলত লকডাউন মুভির গল্প। তো গল্পটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।